ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথামেটিক্স। আজকে আমরা ম্যাথামেটিক্সের উপরে একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, আর এখানে সেই সমস্ত কোশ্চেনগুলো রাখা হয়েছে যেগুলো সানডে মক টেস্টে তোমাদের সিলেক্ট করা হয়েছিল। তো আজকের এই ক্লাসে আমরা সেই সমস্ত কোশ্চেনগুলোর সলিউশনগুলো জানবো, আর তোমরা মক টেস্টে কোশ্চেনগুলো অ্যান্সার কী দিয়েছিলে সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে শুরু করছি। আজকের দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত ছিল 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম ছিল। ঠিক আছে, তাহলে বলেছে যে ব্যবসার মোট লাভ কত ছিল। ঠিক আছে, এখানে মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5। তার মানে প্রথম জন যদি মূলধন যদি 3 একক টাকা ইনভেস্ট করে থাকেন, দ্বিতীয় জন 8 ইউনিট মানে 8 একক, আর তৃতীয় জন 5 ইউনিট 5 একক বা 5x যেটা ইচ্ছা বলতে পারো টাকা তিনি ইনভেস্ট করেছেন। আর আমরা জানি যে মূলধনের অনুপাত যেটা হয় আমাদের হচ্ছে লাভের অনুপাতও সেটা হয়। তাহলে মূলধনের অনুপাত যদি 3:8:5 হয়, তাহলে তাদের যে লাভের অনুপাত সেটাও কী হবে, 3:8:5 এটাই হবে। তার মানে প্রথম ব্যক্তির লাভ যদি হচ্ছে 3x টাকা হয়, তৃতীয় ব্যক্তির লাভ হবে 5x টাকা, কারণ প্রথম আর তৃতীয়র মধ্যেই রিলেশনটা দেওয়া আছে, প্রথম ও তৃতীয়। এদের মধ্যে লাভের পার্থক্য কত, 60 টাকা। তার মানে 5x মাইনাস 3x ইজ ইকুয়ালস টু 60। ওকে, তাহলে তো 5x থেকে 3x যদি বিয়োগ করে দিই তাহলে হবে 2x ইকুয়াল টু 60। এখান থেকে দেখো এক্সের মান কী হবে, 2টা এই পারে গুণ ছিল, ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, ভাগ মানে হয়ে যাচ্ছে 30 টাকা। কিন্তু কোশ্চেনে তো আমাদের এক্সের মান চাইনি, কোশ্চেন বলেছে মোট লাভ কত। মোট লাভ দেখো এখানে প্রথম ব্যক্তির লাভ হয়েছিল 3x টাকা, দ্বিতীয় ব্যক্তির 8x টাকা, তৃতীয় ব্যক্তির 5x টাকা। তাহলে মোট লাভ হবে এদের যোগফল 3x প্লাস 8x প্লাস 5x, এটাই হলো মোট লাভ। তাহলে সবগুলোকে তুমি যোগ করে দাও, 8 3 11 5 16x টাকা, 16x টাকা, এটা মোট লাভ। এবার এক্সের ভ্যালু তো আমাদের জানা আছে, কত জানা আছে, 30 টাকা। তাহলে 16 × 30 করলে হয় দেখো 480। তার মানে মোট লাভ হবে 480, মানে বি নম্বর অপশন সঠিক। ঠিক আছে, অনুপাতটাকে আমি এক্স হিসেবে ধরে নিলাম। এবার প্রথম এবং তৃতীয় ব্যক্তির লাভের পার্থক্য যেহেতু 60 রয়েছে, সেটা আমি ইকুয়াল করে দিয়ে এক্সের ভ্যালু পেয়ে গেলাম। কোশ্চেনে আমাদের মোট লাভ চেয়েছে, এই জন্য মোট লাভ বের করে সেখানে এক্সের জায়গায় ভ্যালুটা পুট করে দিলাম। ঠিক আছে, তারপরে চলে আসছে নেক্সট কোশ্চেনটাতে। বলেছে 150 মিটার লম্বা একটা ট্রেন 90 কিমি পার ঘন্টা বেগে চলে 26 সেকেন্ডে একটি ব্রিজকে অতিক্রম করে। তাহলে বলেছে ব্রিজটির দৈর্ঘ্য কত হবে। দেখো, কোনো একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করবে, কোনো একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন ট্রেনটি মোট দূরত্ব অতিক্রম করবে তার নিজের দৈর্ঘ্য, মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজের দৈর্ঘ্য। ওকে, তাহলে এখানে ব্রিজকে অতিক্রম করেছে, ব্রিজের দৈর্ঘ্য জানা নেই, আমি ব্রিজের দৈর্ঘ্যটা চেয়েছি সেটাকে এক্স ধরে নিলাম। ট্রেনের দৈর্ঘ্য জানা আছে, তাহলে ওই ব্রিজটাকে অতিক্রম করতে ট্রেনটাকে মোট দূরত্ব অতিক্রম করতে হবে তার নিজের দৈর্ঘ্য মানে 150, আর ব্রিজের দৈর্ঘ্য মানে এক্স। তাহলে মোট দূরত্ব অতিক্রম করতে হলো 150 প্লাস এক্স, তবেই সেই ব্রিজটা সে ক্রস করে চলে যাবে। ওকে, তাহলে আমি এটা কি পেলাম, দূরত্ব পেলাম। এবার দূরত্বকে যদি আমি বেগ দিয়ে ভাগ করি তবেই না সময় পাই। তাহলে আমাদের এখানে দেখো বেগ দেওয়া আছে 90 কিমি পার ঘন্টা, 90 কিমি পার ঘন্টা। ওকে, এখানে দেখো কোশ্চেনটাতে আমাদের বেগটা দেওয়া আছে কিমিতে আর দৈর্ঘ্যটা দেওয়া আছে মিটারে, তাহলে এটাকে একটা এককে নিয়ে আসবো, কিমিটাকে মিটারে নিয়ে আসবো। ওকে, সময়টা দেওয়া আছে এখানে দেখো সেকেন্ডে, আর বেগের ক্ষেত্রে ওখানে সময়টা দেওয়া আছে ঘন্টায়। তাহলে আমাদের এই যে 90 কিমি পার ঘন্টা, এটাকে আমাদের মিটার পার সেকেন্ড করে নিতে হবে।
তারপরে আমি কিন্তু ভ্যালুটা পুট করতে পারবো। তাহলে 90 কিমি পার ঘন্টাটাকে মিটার পার সেকেন্ড করতে গেলে একটা নিয়ম মনে রাখবে, 5/18 দিয়ে জাস্ট গুণ করে দাও, তাহলে সেটা কিমি পার ঘন্টা ছিল, হয়ে যাবে মিটার পার সেকেন্ড। তাহলে 18 দিয়ে যদি আমি 90কে কাটি তাহলে হবে 5, 5 দিয়ে 5কে গুণ করলে হয়ে গেল 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে আমি এটা কি পেলাম? এটা বেগ পেলাম, ভি। ওকে, আর এখানে 150 প্লাস এক্স এটা ছিল দূরত্ব। এবার দূরত্বকে যদি আমি বেগ দিয়ে ভাগ করি তাহলে আমি পেয়ে যাই টাইম। দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাই কি? টাইম। এই টাইমটা দেখো আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে? 26 সেকেন্ড। তার মানে এটা আমাদের সময় লাগলো 26। ভালো করে দেখো, অতিক্রান্ত দূরত্ব হলো 150 প্লাস এক্স, আর আমাদের এখানে সময় লাগছে, বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমি দূরত্বকে আমি বেগ দিয়ে ভাগ করলে আমি সময় পেয়ে যাই, সময়টা দেওয়া আছে এই জন্য ওটার সঙ্গে সমান করে দিলাম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমি এক্সের ভ্যালু পেয়ে যাবো, সেটাই হলো ব্রিজের দৈর্ঘ্য। তাহলে 150 প্লাস এক্সটাকে উপরে রাখছি, নিচের 25টা 26-এর সঙ্গে গিয়ে গুণ হয়ে যাবে, কারণ নিচে ভাগ ছিল ওই পারে গিয়ে গুণ। তাহলে 25 × 26 করলে হয় দেখো 650। ওকে, তাহলে আমি যদি এক্সের মান বের করতে যাই তাহলে এখানে এক্সটাকে রাখবো, 150টাকে ওই পারে তাড়িয়ে দিলে তাহলে 650 থেকে 150টা বিয়োগ হয়ে যাবে, কারণ এপারে ছিল যোগ। তাহলে 650 থেকে 150 বিয়োগ করলে অ্যান্সার হয়ে যাচ্ছে 500 মিটার, মানে হচ্ছে এই নম্বর অপশন কারেক্ট। তার মানে ব্রিজটার দৈর্ঘ্য ছিল 150 মিটার। তার মানে 150 মিটার দৈর্ঘ্যের ব্রিজকে, 500 মিটার হলো দৈর্ঘ্যের একটা ব্রিজকে 150 মিটার লম্বা একটা ট্রেন অতিক্রম করতে 26 সেকেন্ড সময় লেগেছে। নেক্সট কোশ্চেন দেখো, 8 ও 12 এর তৃতীয় সমানুপাতি কত হবে? তৃতীয় সমানুপাতি, তাহলে এখানে দেখো প্রথম দুটোতে দেওয়াই আছে 8 একটা, 12 একটা, 3 নম্বর সমানুপাতি দেওয়া নেই, ওটাকে আমি এক্স ধরে নিলাম। এবার তিনটি সংখ্যা যখন সমানুপাতিতে থাকে, ঠিক আছে, সমানুপাতিতে যখন থাকে তখন আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, মাঝেরটার স্কোয়ার, মাঝেরটার স্কোয়ার বাকি দুটোর গুণফল। মাঝেরটার স্কোয়ার মানে কি? 12-র স্কোয়ার মানে 12 গুণ 12, বাকি দুটোর গুণফল মানে কি? 8 × x, ঠিক আছে না? এবার সমান চিহ্নের উভয় পাশে আমি কাটাকাটি করতে পারি, তাহলে দেখো 8কে 4 দিয়ে কাটলে হবে 2, 12কে 4 দিয়ে কাটলে হবে 3, এই যে 2 দিয়ে হলো, এই 2 দিয়ে আর একটা 12 আছে, একে কাটলে হবে 6, তাহলে এ পাশে পড়ে রইলো দেখো এক্স, আর ওপারে রইলো 6 আর 3 মানে 18, 3 6 18, 18 মানে হচ্ছে বি নম্বর অপশান, মানে তৃতীয় সমানুপাতিটা হবে 18। এই জিনিসটা শুধু মনে রাখবে যে তিনটি সংখ্যা যখন সমানুপাতি গঠন করে বা সমানুপাতিতে থাকে বা সমানুপাত হয়, তখন মাঝেরটার স্কোয়ার বাকি দুটোর গুণফল। আর যদি চারটে সংখ্যা যদি সমানুপাতি হতে থাকে, তখন প্রথমটার সঙ্গে লাস্টেরটার গুণফল এবং ইকুয়াল টু মাঝের দুটোর গুণফল, মানে প্রথমটা ইন্টু চতুর্থটা ইকুয়াল টু দ্বিতীয় ইন্টু তৃতীয়। ওকে, তারপর চলে আসি নেক্সট কোশ্চেনটাতে। এখানে কি বলেছে? যে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল বলেছে 143। ক্রমিক মানে হচ্ছে পরপর, মানে একটার পর একটা, কোনো গ্যাপ থাকবে না মাঝে। অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, তাদের গুণফল বলেছে 143। এটা দেখো অপশান চেক করলে তো আমাদের অঙ্কটা কিন্তু খুব ইজিলি হয়ে যাবে। তাছাড়া এটা কিন্তু অঙ্কটা করতে গেলে দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, বিশাল বড় হয়ে যাবে। অপশান চেক হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড এই অঙ্কটার জন্য। বলেছে দুটি ক্রমিক মানে হয়তো পরপর কোন সংখ্যাগুলো আছে এদের মধ্যে। এই 10-এর পরে 13, 10-এর পরে হচ্ছে 13 ক্রমিক হয় না, এর মাঝে 11, 12 রয়েছে। আর অযুগ্ম নয় 10। ওকে, অযুগ্ম হতে হবে আবার ক্রমিক হতে হবে। দেখো পরেরটা বি নম্বর অপশানে 11, 12, 12 হচ্ছে কি অযুগ্ম না, এটা যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা। সি নম্বর অপশানে 12, 10 দুটোই জোড় সংখ্যা, একমাত্র ডি নম্বর অপশানটা রয়েছে দেখো দুটোই হচ্ছে কি অযুগ্ম বা বিজোড় সংখ্যা, 11 ও 13। আবার দেখো এরা হচ্ছে পরপর রয়েছে, 11-র পরের হচ্ছে বিজোড় সংখ্যা 13ই হয়। হ্যাঁ, 11-র পরে 12 রয়েছে, কিন্তু আমাদের এখানে ক্রমিক বিজোড় সংখ্যা নিতে বলেছে, তাহলে ক্রমিক বিজোড় সংখ্যা এখানে কিন্তু 11-র পরে 13 হয়, 12 কিন্তু বিজোড় না, ওই জন্য 12টাকে আমি এখানে নিতে পারবো না। আর এখানে দেখো 11 আর 13কে তুমি যদি গুণ করে দাও দেখো 143 আসবে। দেখো গুণফল আমাদের 143 বলা ছিল, গুণফল আমাদের এখানে কিন্তু 143 এখানে বলা ছিল, আর তুমি যদি এটা গুণ করে দেখো 11 আর 13 দেখো 143ই হবে। তার মানে আমাদের ডি নম্বর অপশানটা হচ্ছে কারেক্ট। এটার জন্য অঙ্কটা করার কিন্তু ক্যালকুলেশনটা করার কোনো দরকার নেই। তারপরে কোশ্চেনটা কি বলেছে দেখো, এখানে বলেছে যে 17 সেমি দৈর্ঘ্যের
ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের জ্যায়ের কেন্দ্র থেকে দূরত্ব 8 সেন্টিমিটার হলে জ্যাটির দৈর্ঘ্য বা তার দৈর্ঘ্য মানে জ্যাটির দৈর্ঘ্য কত হবে? ঠিক আছে, তার জন্য দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করি। দেখো এটা একটা বৃত্ত, বৃত্তের হলে এটা কেন্দ্র। একটা জ্যা মানে জ্যা হচ্ছে বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্বকেই জ্যা বলে। তাহলে এখানে এ বিটা হয়ে গেল আমাদের এখানে জ্যা, ওটা হলো কেন্দ্র। তাহলে বলেছে যে এই কেন্দ্র থেকে এই জ্যায়ের যে দূরত্ব মানে এই যে ডিস্ট্যান্সটা, এই ডিস্ট্যান্সটা আমাদের বলা আছে 8। ওকে, তাহলে বলেছে জ্যায়ের দৈর্ঘ্য মানে এ বি এর দৈর্ঘ্যটা আমাদের বের করতে বলেছে। আর একটা জিনিস দেওয়া আছে, দেখো বৃত্তটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে দেখো তো ও থেকে বি এর যে লেন্থটা সেটা হলো বৃত্তটার ব্যাসার্ধ না? ব্যাসার্ধ কাকে বলে? আমাদের কেন্দ্র থেকে পরিধির যে ডিস্ট্যান্স সেটাকে আমাদের ব্যাসার্ধ বলে। তাহলে দেখো ও বিটা হলো 17, হ্যাঁ, আর এখানে এই যে এখানে যে ডি দিয়ে দিই, তাহলে এখানে ও ডিটা হয়ে গেল আমাদের 8। ও ডি বি বা ও বি ডি এই ত্রিভুজটাকে তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এটা একটা কিন্তু সমকোণী ত্রিভুজ। ওকে, আর সমকোণী ত্রিভুজের যে বাহুগুলো সেগুলো পিথাগোরাসের সূত্র মেনে চলে, তখন ওই সংখ্যাগুলোকে পিথাগোরিয়ান ট্রিপলেট বলে। আর আমরা জানি 17, 15 আর 8-এর মধ্যে পিথাগোরিয়ান ট্রিপলেট হয়ে থাকে। তাহলে ব্যাসার্ধ যদি আমাদের 17 হয়, দূরত্বটা যদি আমাদের 8 হয়, তাহলে আমাদের এই ডি থেকে বি এর যে লেন্থটা 100% 15 হবে। তোমরা যদি বলো কি করে হলো, তার জন্য আমাদের নিয়ম হচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার মানে 17-এর স্কোয়ার মাইনাস 8-এর স্কোয়ার করলেও তোমাদের সেটাই বেরোবে। 17-এর স্কোয়ার 289, 8-এর স্কোয়ার করলে হয় 64, এই দুটো যদি বিয়োগ করে দেওয়া হয়ে যাবে 225, আর 225-এর বর্গমূল হয়ে যায় 15। এইভাবে আসে। আর পিথাগোরিয়ান ট্রিপলেটে যদি ইয়েটা রেজাল্টটা যদি মনে থাকে তাহলে তোমরা একবারে লিখতে পারবে। তাহলে দেখো ডি থেকে বি এর লেন্থ হয়ে গেল আমাদের 15, কিন্তু আমাদের জ্যা বলতে তো এ বি বোঝাচ্ছে। একইভাবে আমরা এ থেকে ডি এর লেন্থটাও আমি বের করতে পারি, সেটাও হবে 15 হবে, কারণ এই যে মানে বৃত্তের কেন্দ্র থেকে যে লাইনটা বেরিয়ে আসছে যেটা, সেটা কিন্তু জ্যাটাকে সমান দুভাগে ভাগ করে। তার মানে এ পাশটা 15 হলে এই পাশটাও 15 হবে। তার মানে এ বির যেটা লেন্থ হয়ে যাবে জ্যায়ের দৈর্ঘ্য 15 যোগ 15, তার মানে 30 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 30 সেন্টিমিটার। এখানে এককগুলো ভুল আছে, হ্যাঁ, কিমি পার ঘন্টা হবে না, এগুলো কিমি পার ঘন্টা হলো ইয়ের দৈর্ঘ্য, একক হয় না কোনো দিন। এটা শুধু 30 হবে, মানে 30 সেন্টিমিটার হবে, সি নম্বর অপশান। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা বলে আমি রাখি, যে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু সমস্ত কোশ্চিন মানে সমস্ত টপিকগুলো কিন্তু ধরে ধরে ক্লাসগুলো করানো হয়েছে, তার জন্য সাজেশনও কিন্তু দেওয়া রয়েছে। ওই ক্লাসগুলো কিন্তু তোমরা এইবারও কিন্তু দেখবে এখন থেকেই, বুঝা যাচ্ছে? কারণ কি ওই ক্লাসগুলোই তোমাদের কিন্তু আবার কাজে লাগবে। প্রত্যেকটা টপিকের উপর আমাদের প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ক্লাসগুলোকে ভিজিট করে নিতে পারো, প্রত্যেকটা ক্লাস কিন্তু ডিটেলসে করানো রয়েছে। ঠিক আছে, তাহলে সেই যদি প্লেলিস্টটা তোমরা যদি ক্লিয়ার করো তাহলেই কিন্তু তোমাদের কোনো প্রবলেম হয় না। পুরো সিলেবাস ধরে ধরে যে সমস্ত চ্যাপ্টারগুলো লাগে তোমাদের নার্সিংয়ের জন্য, ম্যাথের সমস্ত ক্লাস কিন্তু আগের বছর করানো রয়েছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে অবশ্যই। ঠিক আছে, আর এখন থেকেই দেখবে, তাছাড়া কিন্তু পরে কিন্তু আর সময় পাবে না, সময় কিন্তু আর বেশি দিন নেই। ঠিক আছে, তারপর চলে আসছি নেক্সট কোশ্চেনটাতে, কি বলেছে যে বার্ষিক 4% হার সুদে কত টাকার 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হয়। এর জন্য আমাদের একটা সূত্র রয়েছে, ট্রিক্স রয়েছে, যে 2 বছর যদি বলা থাকে তাহলে আমাদের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর মানে ডি ডিফারেন্স আমাদের হয় পি আর স্কোয়ার বাই 100-এর স্কোয়ার, যেখানে ডিটা হলো ডিফারেন্স মানে 80 টাকা, পি হলো এখানে প্রিন্সিপাল বা মূলধন যেটা চেয়েছে, পি আমাদের চেয়েছে। আর এর মান দেখো দেওয়া আছে 4%, ঠিক আছে, ডি আমাদের দেওয়া আছে 80। 2 বছরের জন্য সূত্র, 3 বছর বললে কিন্তু সূত্র চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওই জন্য দুইটা এখানে আর হলো ইউজ হচ্ছে না। তাহলে ডিফারেন্সের জায়গায় আমি এখানে 80 বসিয়ে দিতে পারি, তাহলে পি এর জায়গায় পি আর স্কোয়ার মানে 4 × 4, ঠিক আছে, 100 স্কোয়ার মানে 100 × 100, এই 4 দিয়ে যদি 100 কাটি তাহলে 25 হবে, আবার এই 4 দিয়ে আমি যদি এখানে 100 কাটি তাহলে হয়ে যাবে 25। তাহলে পি এর মান দেখো কত হচ্ছে, এই যে 25 দুটো নিচে আছে ভাগ আকারে, ওই পারে গেলে ওরা 80-র সঙ্গে হয়ে যাবে কি গুণ, 80-র সঙ্গে কী হয়ে যাবে
দুটো 25-এর গুণ হয়ে যাবে। দেখো 25 দিয়ে যদি আমি একটা 80-কে গুণ করি তাহলে কত হয়? 200 হয়। তাহলে 200 ইন্টু আরও একটা 25 থাকবে, তাহলে 25 দুগুণ 50, 50-এর পিছনে আরও দুটো শূন্য, মানে হয়ে যাচ্ছে দেখো 50,000। 25-এর সঙ্গে 2 গুণ করলে 50 হয়, 50-এর পিছনে আরও দুটো শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এখানে 8-এর সঙ্গে 25 গুণ করলে 200, আর এখানে 80-র একটা জিরো কিন্তু আগের থেকে রয়েছে কিন্তু। ঠিক আছে, তার মানে এখানে 2-এর পিছনে কিন্তু 3টা জিরো হবে। ঠিক আছে, তারপর চলে আসি নেক্সট কোশ্চেনটাতে। বলেছে একটি চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ ও উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল কত গুণ হবে? দেখো চোঙের আমাদের বক্রতলের সূত্র রয়েছে, সেই বক্রতলের সূত্র আমি যদি এ দিয়ে লিখি, বক্রতলের সূত্র বা এরিয়া যেটা, তার সূত্র হলো 2πr/h, যেখানে আর হলো ওই হচ্ছে চোঙটার হচ্ছে ভূমির ব্যাসার্ধ, আর এইচ হলো উচ্চতা। এবার বলেছে যে চোঙটার ব্যাসার্ধটাকে আমি দ্বিগুণ করে দেবো। তাহলে ব্যাসার্ধটাকে যদি দ্বিগুণ করে দিই তাহলে 2π থাকবে, ব্যাসার্ধকে দ্বিগুণ করা মানে 8টা হয়ে যাবে 2r। ব্যাসার্ধ যেহেতু আর, দ্বিগুণ করে দিলে ডবল হয়ে যাবে। উচ্চতাকে অর্ধেক করা হয়েছে, অর্ধেক মানে h/2, 2 দিয়ে ভাগ করলে ওটাকে অর্ধেক বলে। তাহলে আমি নতুন ক্ষেত্রফল মনে করো এটাকে a2 নাম দিলাম, এটা আগেরটা মনে করো a1। বুঝা গেল? তাহলে বলছে বক্রতলের ক্ষেত্রফল আগের চাইতে কত গুণ হবে। তাহলে এটা দেখি আগের চাইতে কত গুণ হবে। দেখো এই 2-এর সঙ্গে এই 2 যদি কেটে দিই তাহলে এখানে কত হয়ে গেল? 2πr/h। এখানে 2r এর আর 2 এবং h/2 এর 2 যদি কেটে দিই তাহলে 2πr/h থাকলো। দেখো আগে কত ছিল? 2πr/h, এখন কত হলো? 2πr/h। কোনো চেঞ্জ হয়েছে? আরটাকে ডবল করে দিলাম, এইচটাকে অর্ধেক করে দিলাম, তারপরেও বক্রতলের ক্ষেত্রফলের কোনো চেঞ্জ হয়নি, একই রয়েছে, মানে উত্তর হয়ে যাবে এ নম্বর অপশানটা সমান থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসছি। কি বলেছে যে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি দৈর্ঘ্যের 3টি নিডেড তামার গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, একটা ট্রিক্স, যে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব ইজ ইকুয়ালস টু হয়ে যায় 6 কিউব। কিউব কেন করলাম? দেখো এখানে বলেছে একটা কথা, গলানো, গলানো মানে আয়তনকে বোঝায়, আর গোলকের আয়তনের যেটা সূত্র হয়, আয়তনের যেটা মাত্রা হয়, ওটা হয় 3। ঠিক আছে, এই জন্য ছোটো গোলকটার আমাদের আয়তন হবে এখানে অ্যাকচুয়ালি 4/3πr³ হয়। ঠিক আছে, কিন্তু এটা তোমাদের ট্রিক্সের মাধ্যমে তোমরা যদি মনে রাখো তাহলে অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, আর খুব সহজে অঙ্কটা করে নিতে পারবে। তাহলে দেখো 3 সেমি, 4 সেমি এবং 5 সেমিকে যখন গলানো হলো তখন 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি হবে। এটা মনে রাখবে, 3, 4, 5কে গলিয়ে যখন নতুন গোলক তৈরি করা হবে তখন তার ব্যাসার্ধ হয়ে যাবে আমাদের 6। ওখানে ব্যাসার্ধই চেয়েছে না, ব্যাসার্ধ মানে 6 হয়ে যাবে। ওকে, এটা তোমরা দেখতে পারো। দেখো 3-এর কিউব হয় 27, 4-এর কিউব 64, 5-এর কিউব 125, যোগ করলে 216 হয়, 6-এর কিউব করলেই কিন্তু 216ই হয়। তার মানে উত্তরটা আর হয়ে যাবে 6। এখানে কোশ্চিনে ব্যাসার্ধ যদি না বলে অনেক সময় ব্যাস বলতে পারে, তাহলে ব্যাস যখন বলে ব্যাসার্ধ ডবল হয়, মানে 6 × 2 মানে হয়ে যাবে 12। কিন্তু এখানে যেহেতু ব্যাসার্ধ চেয়েছে মানে এখানে বি নম্বর অপশানটা হয়ে যাবে কারেক্ট। এই ট্রিক্সের দ্বারা, এই অঙ্কটা যদি তোমাকে গোলক না বলে আয়ত ঘন দিয়েও কিন্তু পরীক্ষা আসতে পারে, একই ট্রিক্স ইউজ করে একই উত্তর হবে অঙ্কটা। ঠিক আছে, আয়ত ঘন বলে দিতে পারে বা ঘনক বলতে পারে, আয়ত ঘন তো না, ঘনক বলে অঙ্কটা দিতে পারে। তারপর নেক্সট কোশ্চিন কি বলেছে যে 2 cos 3x = 1। 2 cos 3x = 1 হলে x এর মান কত হবে? দেখো এখানে আমরা কি 2 cos 3x লিখছি, 2 cos 3x = কত? 1। আচ্ছা, এখানে 2 cos 3xটাকে 2 cos 3xই রাখছি। আচ্ছা, 1-এর পরিবর্তে দেখো তো এই যে এখানে যে 2টা রয়েছে, 2টা যদি ওই পারে নিয়ে যাই তাহলে ওই পারে যায় 1/2 হয়ে যাবে না? ওই 2টা এই পার থেকে ওই পারে চলে গেল, ওই পারে যে গিয়ে হয়ে গেল হাফ। আচ্ছা, এই হাফ মানে আমি লিখতে পারি না, দেখো তো cos of 60, cos 60 ডিগ্রির মান কিন্তু হাফ হয়, তাহলে হাফের পরিবর্তে আমি cos 60 লিখে দিতে পারি। তাহলে এপারে থাকলো cos 3x আর এপারে থাকলো কত? cos 60। উভয় পাশ থেকে যদি কসটাকে আউট করে দিই, কাটা হয় না কিন্তু, এটা কাটতে হয় না, ঠিক আছে, জাস্ট আউট করে দেবে, তাহলে 3x = কত হয়ে যাবে? 60।
তাহলে আমার এক্সের মান দরকার, তাহলে এক্সটাকে রাখছি, 3টা ওই পারে গুণ হয়ে আছে, ওপারে গিয়ে ভাগ হয়ে যাবে, মানে 60/3 দ্যাট ইজ 20। তার মানে এখানে এক্সের মান হয়ে যাবে আমাদের 20, মানে সি নম্বর অপশান। ওকে, এই কোশ্চিনটা তোমাদের এক্সের মান না চেয়ে এই এক্সের মান বের করার পরে কোশ্চিনে 2x, 3x, 5x যে কোনো মান চাইতে পারে। ওকে, তখন 2x চাইলে 2 দিয়ে গুণ করে দিতে হবে এক্সকে, 5x চাইলে 5 দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, এরকমও কিন্তু পরীক্ষায় দিতে পারে, এক্সের মান না বের করে 5x, 3x, 2x যে কোনো কিছুর মান কিন্তু পরীক্ষা আসতে পারে। তারপর চলে আসছি নেক্সট কোশ্চিনটাতে। আজকে লাস্ট কোশ্চিন কি বলেছে, 1 থেকে 100 পর্যন্ত। দেখো 1 থেকে 100 পর্যন্ত কোনো গ্যাপ নেই, এই রকম সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। 1 থেকে শুরু করে পরপর যখন সংখ্যাগুলো যাবে তখন এখানে এইটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আর স্বাভাবিক সংখ্যা ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলে। আর ক্রমিক স্বাভাবিক সংখ্যার আমাদের গড় বের করার একটা সূত্র রয়েছে, গড় বা অ্যাভারেজ AB বের করার সূত্র খুব সহজ, প্রথমটা যোগ লাস্টেরটা। ঠিক আছে, তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা হতে হবে, মাঝখানে কিন্তু কোনো গ্যাপ থাকা চলবে না। দেখো এখানে 1-এর পর 2, 3, 4, 5, 6, 7, 8 একেবারে 100 অবধি হয়েছে। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 করে দিতে হবে, মানে প্রথমটা যোগ লাস্টেরটা ডিভাইডেড বাই 2, এটা আমাদের ট্রিক্স। তাহলে 100 যোগ 1 করলে হবে 101, 101কে 2 দিয়ে ভাগ করলে হবে 101-এর অর্ধেক হলো 50.5, 50.5 মানে হচ্ছে বি নম্বর অপশান। ঠিক আছে, বি নম্বর অপশানটা হয়ে যাবে কারেক্ট। ওকে, তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। এ অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আবারও বলছি যে তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কিন্তু প্লেলিস্টটা দেখে সমস্ত ক্লাসগুলোকে তোমরা কভার করে নিতে পারো। সেখানে সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সেখানে আরও পরিমিতির যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো সমস্ত ক্লাসগুলো কিন্তু করানো রয়েছে ডিটেলসে। তার জন্য তোমরা প্লেলিস্টটিকে, চ্যানেলটিকে ভিজিট করে নিতে পারো। ওকে, আর তারপরে তোমাদের আর কোন টপিকের উপর ক্লাসের প্রয়োজন রয়েছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, কোনো রকম সমস্যা থাকলে সেটাও জানাও, তাহলে পরের ক্লাসে আমি সেটাকে সলভ করিয়ে দেবো। ওকে, তাহলে হ্যাভ এ গুড ডে অ্যান্ড বাই বাই।